হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে আলোচনার উদ্যোগ স্থগিত ঘোষণা ট্রাম্পের। বললেন ইউক্রেন যুদ্ধ নিয়ে আর কোনো আগ্রহ নেই, বৈঠক করে নষ্ট করতে চান না সময়। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের আত্মতুষ্টি, প্রত্যাশার চেয়ে ভালো চলছে দাবি মার্কিন ভাইস প্রেসিডেন্টের। তেল আবিবে গিয়ে ইসরায়েলের পক্ষে ভ্যান্সের সাফাই। পরমাণু ইস্যুতে তেহরানের সঙ্গে কূটনীতিকে প্রাধান্য দেওয়ার ঘোষণা ওয়াশিংটনের। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় নতুন করে নির্মাণ কাজ শুরু। থামছেই না পাক আফগান উত্তেজনা, ভারতের হয়ে প্রক্সি যুদ্ধের অভিযোগ প্রত্যাখ্যান তালেবানের। হামলার চেষ্টা হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের। এবং আয়ারল্যান্ডে অভিবাসন প্রত্যাশীর বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে আশ্রয় কেন্দ্রের বাইরে বিক্ষোভ, ব্যাপক সহিংসতা, পুলিশের গাড়িতে আগুন ভাঙচুর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। আন্তর্জাতিক সময়ের শুরুতেই দেশের খবর। গুম খুনের 3 মামলায় সাবেক বর্তমান 15 সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। পলাতক শেখ হাসিনা সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছে সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। বর্তমান সেনা কর্মকর্তাকে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন এবং এরপরই চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম কথা বলেছেন গণমাধ্যমের সামনে। তাজুল ইসলাম যেটি বলেছেন যে আজকে এই 15 জন সামরিক কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার পরে তারা শুনানি করেছেন এবং শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে এই গুমের 2টি মামলা সহ এবং জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলার আরেকটি মামলায় মোট 3টি মামলায় এই 15 সামরিক কর্মকর্তাকে গ্রেফতার দেখান এবং এরপরে আজকে আসামি পক্ষ থেকে একটি জামিনের আবেদন করা হয় এবং একই সঙ্গে ভার্চুয়ালি হাজিরার জন্য একটি আবেদন করা হয়। তবে জামিন আবেদন এবং ভার্চুয়ালি হাজিরা দেওয়ার যে আবেদন সেই আবেদনের বিষয়ে শুনানি হয়নি এবং চিফ প্রসিকিউটর যেটি জানিয়েছেন যে আদালত বলেছেন যে আদালতের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া মেনেই এই আবেদনগুলোর শুনানি হবে এবং সেটি আগামী যে ধার্য তারিখ আদালত আজকে দিয়েছেন সেই দিনই এই আবেদনগুলোর শুনানি হবে। তো এখন যেহেতু আসামিদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল, তারা আসলে কোন কারাগারে থাকবেন সেই প্রশ্নটি এসেছিল এটিও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে করা হয়েছিল। তাজুল ইসলাম বলেছেন যে আদালতের কাজ হচ্ছে তাদেরকে কারাগারে পাঠানো, তবে কোন কারাগারে থাকবেন সেটি ঠিক করবে কারা কর্তৃপক্ষ অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং যেহেতু আমরা জানি যে এরই মধ্যে ঢাকার সেনানিবাসে একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে, আমরা ধারণা করছি যে হয়তো কারা কর্তৃপক্ষ সেই কারাগারেই এই 15 জন সামরিক কর্মকর্তাকে নিয়ে যাওয়া হবেন। আর আজকে সকাল 7টার পরপরই আমরা দেখেছি যে এই 15 জন সামরিক কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় একটি বাংলাদেশ জেলের একটি সবুজ গাড়িতে, যেটি যে প্রিজন ভ্যানে আসলে এসির ব্যবস্থা রয়েছে সেই রকম একটি গাড়িতেই কিন্তু এই 15 জন সামরিক কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং হাজির করাকে কেন্দ্র করে আমরা দেখেছি পুরো ট্রাইব্যুনাল ঘিরেই এক ধরনের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং এরপরে আমরা দেখেছি যে নির্ধারিত যে কোর্টের সময় অর্থাৎ ট্রাইব্যুনাল সাধারণত সকাল 10:30টার পরেই বিচার কার্যক্রম শুরু করেন। আজকে আমরা দেখলাম যে খুব সকালে আসামি হাজির হওয়ার পরপরই ট্রাইব্যুনালের বিচারপতিরা এজলাসে বসেন। এজলাসে বসার পরে এই 15 জন সামরিক কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আর বাকি যারা আসামি রয়েছেন অর্থাৎ 3 মামলায়, গুমের 2 মামলা এবং জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের 1 মামলা, মোট 3 মামলায় 32 জন আসামি ছিলেন। এর মধ্যে 15 জনকে আজকে আনা হয়েছে। বাকি যারা আসামি হাজির হননি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং র্যাবের 3 মহাপরিচালক, 2 জন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারা কিন্তু পলাতক রয়েছেন। তাদেরকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হচ্ছে এবং একটি মামলার তারিখ 20 নভেম্বর ধার্য করা হয়েছে, আরেকটি মামলার তারিখ 5 নভেম্বর ধার্য করা হয়েছে। এখন যে প্রক্রিয়াটি চলছে, যেহেতু আসামিদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আসামির যারা আইনজীবী রয়েছেন তাদের সঙ্গে কথা বলার কিছু সময় পেয়েছেন, যেহেতু আইনি প্রক্রিয়া রয়েছে, ওকালতনামায় সিগনেচার করতে হবে। যদি নেক্সট টাইম কোনো আইনি প্রক্রিয়া আসামিরা সুযোগ নিতে চান অর্থাৎ জামিনের আবেদন করতে চান বা অন্য যে কোনো আবেদন করতে
চাইলে ওকালতনামায় সিগনেচার করতে হয় এবং পরিবার পরিজনের সাথে দেখা করার যে ব্যবস্থা বা আইনজীবীদের সঙ্গে মামলার বিষয়গুলো নিয়ে কথা বলার যে সুযোগ সেটি তারা চেয়েছিলেন এবং আদালত সেটি মঞ্জুর করেছেন। এখন আইনজীবীদের সঙ্গে তারা কথা বলছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো আসামিদেরকে বের করা হবে এবং তাদেরকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হবে। তবে আমরা এখনও পর্যন্ত আসলে নিশ্চিত নই যে আসামিদেরকে কোন কারাগারে নেওয়া হবে এবং যে চিফ প্রসিকিউটর বলছেন যে তাদের দায়িত্ব এখানেই শেষ হয়ে গেছে, কারণ ট্রাইব্যুনাল গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আসামিরা আসলে কোন কারাগারে থাকবে এটি জেল কর্তৃপক্ষই নির্ধারণ করবে। আর চিফ প্রসিকিউটর আরও যেটি বলেছেন এবং এই যে 15 জন সামরিক কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া এবং তাদেরকে গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করার প্রক্রিয়ার সঙ্গে সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট যারা জড়িত ছিলেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে একটি সভ্য সমাজের বিচার ব্যবস্থা যে ল অব দ্য ল্যান্ড যে ঠিক গতিতেই এগোচ্ছে, এটি ঘটনা বা এই আজকের দিনের যে নজির সেটি নজির হয়ে থাকবে এমনটি কিন্তু চিফ প্রসিকিউটর মনে করছেন। তো মোটা দাগে যদি বলে রাখি যে 15 জন সামরিক কর্মকর্তাকে গ্রেফতার দেখে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং তাদেরকে কিছুক্ষণের মধ্যেই কারাগারের দিকে নিয়ে যাওয়া হবে। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। ট্রাইব্যুনাল থেকে সরাসরি সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন বুদাপেস্ট বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পুতিনের সঙ্গে বৈঠক করে সময় অপচয় করতে চান না ট্রাম্প। এছাড়া হোয়াইট হাউস জানিয়েছে আপাতত এ বৈঠকের কোনো প্রয়োজন নেই। এর মধ্যেই ইউক্রেনের চেরনিভ অঞ্চলে রুশ হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন। জবাবে ইউক্রেনীয় ড্রোন হামলায় গেল সপ্তাহে 20 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আশ্বাস দিয়ে আসছেন। এরই অংশ হিসেবে আগামী কয়েকদিনের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প। তবে এবার সেই বৈঠক আপাতত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে তাৎক্ষণিকভাবে এই বৈঠকের প্রয়োজন নেই। ট্রাম্প জানান তিনি পুতিনের সঙ্গে বৈঠক করে সময় নষ্ট করতে চাচ্ছেন না। এমনকি বাতিল করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের নির্ধারিত প্রস্তুতিমূলক বৈঠকও। It's a vicious war. It doesn't really affect us. We sell equipment to them. We sell equipment to NATO. And NATO gives it to Ukraine, but we don't pay anything anymore. Biden spent $350 billion. The war would have never happened if I were president. টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত স্থগিত করায় রাশিয়া কূটনীতিতে আগ্রহ হারিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় মঙ্গলবার নিজের ভাষণে জেলেনস্কি বলেন, মস্কো এখন সময় ক্ষেপণ ও সামরিক চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে, যা ভবিষ্যৎ আলোচনার সম্ভাবনাকেই দূরে ঠেলে দিচ্ছে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া আগের আলোচনাগুলোই শান্তি প্রতিষ্ঠার ভিত্তি। তিনি জানান, আলাস্কা সম্মেলনে ট্রাম্প পুতিন যে সমঝোতায় পৌঁছেছিলেন রাশিয়া তার বাইরে যায়নি। বলেন, এই মুহূর্তে যুদ্ধ থামানো সম্ভব না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেনের ড্রোন হামলায় গেল সপ্তাহে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মঙ্গলবারের রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় চেরনিহিভ শহরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। রাশিয়ার সীমান্ত থেকে মাত্র 70 কিলোমিটার দূরের এই শহর সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিয়মিত মস্কোর বিমান হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতি প্রত্যাশার চেয়েও ভালোভাবে চলছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে হামাস সহযোগিতা না করলে সম্পূর্ণ প্রচেষ্টা ভেস্তে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গাজা পুনর্গঠনে ইউরোপকে সক্রিয় ভূমিকা নিতে হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। যুদ্ধবিরতির পর থেকে এই উপত্যকাটিতে এখন পর্যন্ত 530টি ত্রাণের ট্রাক পৌঁছেছে, যা প্রায় 5 লাখ মানুষের জন্য মাত্র 2 সপ্তাহের খাবার। এদিকে একদিনে উপত্যকাটিতে 13 জন নিহত হয়েছেন।
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চরম নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 87 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েল সফর করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসরায়েলে সফরকালে ভ্যান্স জানান, যুদ্ধবিরতির বাস্তবায়ন এখন পর্যন্ত ইতিবাচক অগ্রগতির মধ্য দিয়ে এগোচ্ছে। তবে তিনি সময়সীমা জানাতে অস্বীকৃতি জানান। কবে নাগাদ হামাসকে নিরস্ত্র করতে হবে যা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি সহযোগিতা না করে সম্পূর্ণ প্রচেষ্টা ভেস্তে যাবে। যে এলাকাগুলো এখনো হামাসের নিয়ন্ত্রণে রয়েছে সেসব স্থানে পুনর্গঠন তহবিল যাবে না। আর অস্ত্রত্যাগের বিষয়ে একবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গড়ে উঠলে একটি নিরাপত্তা বাহিনী থাকা দরকার যাতে মানুষ সেখানে নিরাপদ বোধ করে। এখনো সেই এলাকার জন্য বিবেচনা চলছে যা আইডিএফ এর নিয়ন্ত্রণ আছে এবং তা নিশ্চিত করা গেলে নতুন গাজা পুনর্গঠনের কাজ শুরু করা যাবে। চুক্তি কার্যকর হওয়ার এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শক্তি প্রদর্শনের জন্য সশস্ত্র পুলিশ মোতায়েন করেছে, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং একাধিক ঘটনায় ইসরায়েলি সেনাদের হত্যা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, হামাসের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও তাদের পুনর্গঠনের ক্ষমতা রয়েছে। ইসরায়েলি কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে হামাসের 90% রকেট ধ্বংস হয়েছে, তবে তাদের বিস্তৃত টানেল সিস্টেম এখনও মূল শক্তি, যা ইসরায়েলের জন্য প্রধান চ্যালেঞ্জ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে গাজায় 530টি ট্রাকে খাদ্য পৌঁছেছে, যা প্রায় 5 লাখ মানুষের জন্য মাত্র 2 সপ্তাহের খাবার। তবে প্রতিদিনের লক্ষ্যমাত্রা 2000 টনের যোগান এখনও পূরণ হয়নি। এদিকে গাজার গণমাধ্যম দপ্তর জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত মাত্র 986টি ট্রাক ঢুকেছে, যা চুক্তির 6600 ট্রাকের তুলনায় অতি সামান্য। গাজা পুনর্গঠন এবং ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধান পুনরায় জীবিত করার ক্ষেত্রে ইউরোপকে সক্রিয় ভূমিকা নিতে হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লাইন। তিনি আরও বলেছেন, ইউরোপের স্বাধীনতা ও বৈশ্বিক প্রভাব তার নিকটতম অঞ্চলে শক্তিশালী ভূমিকা রাখার উপর নির্ভর করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বঞ্চিত রাখতে এই কূটনীতিকে প্রাধান্য দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চান, তবে পারমাণবিক অস্ত্রের অধিকার নয়। ইরানকে বিশ্বের 1 নম্বর সন্ত্রাস সমর্থক রাষ্ট্র আখ্যা দিয়ে দেশটিকে পারমাণবিক ক্ষমতা দিতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। এদিকে মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া পারমাণবিক কেন্দ্রে নতুন করে নির্মাণ কাজ শুরু করেছে খামেনি প্রশাসন। ইরানের পারমাণবিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে কিনা এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির এমন বক্তব্যের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জেরুজালেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, এটাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই লক্ষ্য অর্জনে সব ধরনের কূটনৈতিক পথ ব্যবহার করা হবে। এছাড়া হোয়াইট হাউসের এক কর্মকর্তা খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো ইরানের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দেবেন না। একই সঙ্গে ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে তিনি যোগ করেন, ট্রাম্প প্রশাসন ইরানের জনগণের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে রাখবে যদি দেশটির শীর্ষ নেতারা সন্ত্রাস ত্যাগ করে এবং ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে নেয়। এ সময় সন্ত্রাসের দিক দিয়ে ইরান বিশ্বের 1 নম্বর দেশ বলে আখ্যা দেন মার্কিন এই কর্মকর্তা। এর মধ্যে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি স্যাটেলাইট চিত্রে ইরানের প্রাচীন সামরিক ঘাঁটির ভেতর নতুন ভবন নির্মাণের প্রমাণ পেয়েছে বলে দাবি করা হচ্ছে। গত বছর ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া সেই স্থাপনাটি একসময় পরমাণু অস্ত্র উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশেম আল আরাজির বৈঠকে দুই দেশই সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে মুসলিম বিশ্বের ঐক্য জোরদারের আহ্বান জানান দুই নেতা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে প্রক্সি যুদ্ধের পাকিস্তানের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। জানায়, নয়াদিল্লির সঙ্গে কাবুলের সম্পর্ক শুধুমাত্র জাতীয় স্বার্থেই গড়ে তোলা হবে। অন্যদিকে ইসলামাবাদের সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। এর মধ্যেই তালেবান ক্ষমতা দখলের পর কাবুলে বন্ধ হওয়া ভারতীয় দূতাবাস আবারও পূর্ণাঙ্গভাবে চালু করেছে নয়াদিল্লি। আফগানিস্তান পাকিস্তানের মধ্যকার সীমান্ত উত্তেজনা বন্ধ হলেও থামেনি দুই পক্ষের বাগযুদ্ধ। সম্প্রতি সীমান্ত সংঘাতের পর ভারতের হয়ে পাকিস্তানের সীমান্তে আফগানিস্তান প্রক্সি যুদ্ধে জড়িয়েছে বলে অভিযোগ করে পাকিস্তান। এই অভিযোগকে সম্পূর্ণ অযৌক্তিক, ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দিয়েছে তালেবান সরকার। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান, আফগানিস্তানের পররাষ্ট্রনীতি স্বাধীন। তারা কখনোই নিজ ভূখণ্ডকে অন্য দেশকে ব্যবহার করতে দেবে না। ভারতের সঙ্গে সম্পর্কও জাতীয় স্বার্থে আরও জোরদার করা হবে বলে মন্তব্য করেন তিনি। এ অবস্থায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে এক কর্মশালায় তিনি বলেন, পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতায় কোনো ধরনের হস্তক্ষেপ বা আগ্রাসন হলে দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে। তিনি আরও জানান, বেলুচিস্তান ও সীমান্ত অঞ্চল থেকে সন্ত্রাসবাদ উৎখাতে সেনা অভিযান চলবে, আর দেশের স্থিতিশীলতা রক্ষায় সব পদক্ষেপই নেওয়া হচ্ছে। এর মধ্যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে অবৈধভাবে বসবাসরত প্রায় 22,000 আফগান নাগরিককে অক্টোবরে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক পুলিশ। সরকারি হিসেবে দেখা গেছে, কেবল এবছরই 3 দফায় প্রায় 65,000 আফগানকে সীমান্তে পাঠানো হয়েছে। পাঞ্জাবে আফগান শরণার্থী শিবিরও বন্ধ করে দিয়েছে সরকার। অন্যদিকে কাবুলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে নয়াদিল্লি। 2021 সালে তালেবান ক্ষমতা দখলের পর বন্ধ হওয়া ভারতীয় দূতাবাস আবারও পূর্ণাঙ্গভাবে চালু করেছে মোদী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারত আফগানিস্তানের পুনর্গঠন, মানবিক সহায়তা ও উন্নয়ন সহযোগিতায় ভূমিকা আরও বাড়ানো হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। শাটডাউন ইস্যুতে অনড় ট্রাম্প, ডেমোক্র্যাটদের সামনে মাথা নত না করার হুঁশিয়ারি। 3 সপ্তাহের অচল অবস্থার জন্য রিপাবলিকানরাই বেশি দায়ী বলছে জরিপ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের জোর প্রচেষ্টা সত্ত্বেও আগামী 1 দশকের মধ্যে বিরল খনিজ বাণিজ্যে চীনের আধিপত্য কমানো সম্ভব হবে না। আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে বৈশ্বিক খনির 70% ও প্রক্রিয়াকরণের 90%ই চীনের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যে বিরল খনিজ চুক্তির প্রতিক্রিয়ায় চীন জানিয়েছে, খনিজ সম্পদ সমৃদ্ধ দেশগুলোকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল স্থিতিশীল রাখতে সক্রিয় ভূমিকা নিতে হবে। চীনের আধিপত্য কমাতে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রায় $8.5 বিলিয়ন বিরল খনিজ চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের এই চুক্তিকে চীনের বিরুদ্ধে কৌশলগতভাবে বড় বার্তা হিসেবে দেখছেন অনেকেই। এবার এই চুক্তি ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াকুন জানান, খনিজ সম্পদ সমৃদ্ধ দেশগুলো শিল্প ও সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সক্রিয় ভূমিকা নেবে। এটাই বৈশ্বিক অর্থনীতির স্বাভাবিক পথ। চীনের এ বার্তায় কোনো শঙ্কা প্রকাশ পায়নি, বরং নিজেদের অর্থনৈতিক সামর্থ্যের উপর দৃঢ় বিশ্বাস স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, চীনের বিরল খনিজের ওপর নির্ভরতা কমাতে পশ্চিমা দেশগুলোর সময় লাগবে কমপক্ষে 1 দশক। কারণ চীন শুধু খনিই নয়, খনিজ প্রক্রিয়াকরণ, পরিশোধন ও ম্যাগনেট উৎপাদনের পুরো শৃঙ্খল নিয়ন্ত্রণ করে রেখেছে। প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র বছরে প্রায় 10,000 টন এবং ইউরোপ 25,000 টন বিরল খনিজ চুম্বক চীন থেকে আমদানি করে। এ চাহিদা আগামী দশকে আরও বহুগুণে বাড়বে বলে শঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে, অস্ট্রেলিয়ার মজুদ চীনের তুলনায় প্রায় 7 ভাগের 1 ভাগ। ফলে দেশটি এককভাবে চীনের প্রভাব কমাতে পারবে না। প্রতিবেদনে আরও জানানো হয়, ওয়াশিংটন ও তার মিত্রদের হাতে বিশ্বের 35 থেকে 40% খনিজ মজুদ থাকলেও প্রক্রিয়াকরণ সক্ষমতা মাত্র 10 থেকে 15%। এর মধ্যেই সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের রেয়ার আর্থ ম্যাগনেট রফতানি কমে গেছে প্রায় 29%। চীনের কঠোর রফতানি নিয়ন্ত্রণের পর টানা দ্বিতীয় মাসে এই পতন ঘটে। এই কারণেই গাড়ি, চিপস ও ইলেকট্রনিক্স শিল্পে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমা দেশগুলোতে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের শাটডাউন তুলে নিতে ডেমোক্র্যাটদের অযৌক্তিক দাবির কাছে মাথা নত না করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি দাবি করেন রিপাবলিকানরা এই অচল অবস্থা কাটানোর যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু ডেমোক্র্যাটদের কারণে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। রয়টার্সের এক জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রের 3 সপ্তাহের এই অচল অবস্থার পেছনে রিপাবলিকান নেতারাই বেশি দায়ী বলে মনে করছেন সাধারণ নাগরিকরা। অক্টোবরের প্রথম দিন থেকেই কার্যত বন্ধ যুক্তরাষ্ট্রের সব সরকারি কার্যক্রম। বাজেট অনুমোদন না হওয়ায় বিভিন্ন দপ্তরের প্রায় 9 লাখ কর্মী এখন বেতনহীন বা ছুটিতে, অনেকে আবার কোনো পারিশ্রমিক ছাড়াই কাজ করছেন। বিশ্লেষকদের মতে চলমান অচল অবস্থা এখন পর্যন্ত দেশটির ইতিহাসে তৃতীয় দীর্ঘতম সরকারি শাটডাউন। স্থবির হচ্ছে প্রশাসনিক সেবা, এতে অনেক কর্মী পাচ্ছেন না বেতন ভাতা। মঙ্গলবার হোয়াইট হাউসে এক মধ্যাহ্নভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের এই অচলাবস্থার দোষ আবারও ডেমোক্র্যাটদের ওপর চাপান। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, তার প্রশাসন কোনো অযৌক্তিক দাবির কাছে জিম্মি হবে না। শুরু থেকেই আমাদের বার্তা খুবই সহজ, আমরা তাদের এই উদ্ভট পরিকল্পনার সমর্থন করব না। সিনেটে সবসময় বাজেটের মেয়াদ বাড়ানোর জন্য ভোট দেয়া হয়। ডেমোক্রেটরা দেশ সুষ্ঠুভাবে পরিচালনায় বাধা তৈরি করতে চাইছে, কারণ আমরা সব দিক দিয়েই খুব ভালো করছি। অন্যদিকে রয়টার্সের এক জরিপে দেখা গেছে এই অচলাবস্থার জন্য 50% যুক্তরাষ্ট্রের নাগরিক রিপাবলিকান নেতৃত্বকেই দায়ী করছেন, যেখানে 43% দোষ দিচ্ছেন ডেমোক্র্যাটদের। তবে আশ্চর্যের বিষয়, এই সংকটেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা 2% বেড়ে 42% দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি মূলত রিপাবলিকান ঘাঁটিতে তার দৃঢ় সমর্থনের ফল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ফেডারেল এজেন্ট ও পুলিশ। চলমান অস্থিরতার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পকে ওই অঙ্গরাজ্যে সেনা মোতায়েনের অনুমতি দিয়েছেন মার্কিন আপিল আদালত, যা নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের অরেগনে সপ্তাহ জুড়ে অভিবাসন বিরোধী অভিযান ঘিরে উত্তেজনা চলছে। সোমবার পোর্টল্যান্ডের এক অভিবাসী আটক কেন্দ্রে বিক্ষোভে অংশ নেন প্রো ইমিগ্রেশন আন্দোলনকারীরা। এ সময় অ্যান্টিফার কালো পোশাকধারী বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে আতশবাজি ছোড়ে। পাল্টা পুলিশ টিয়ার গ্যাস ও পেপার বল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরই মধ্যে ওরেগনে ডোনাল্ড ট্রাম্প সেনা মোতায়েনের পরিকল্পনা এগিয়ে নিতে পারেন বলে রায় দিয়েছেন মার্কিন আদালত। স্থানীয় সময় সোমবারের রায় অনুযায়ী ট্রাম্প প্রশাসন 200 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করতে পারবেন, যদিও আগের এক রায় তা আপাতত স্থগিত রাখা হয়েছিল। আদালত বলেছেন সহিংসতা ও অপরাধ দমনে ফেডারেল সরকারের হস্তক্ষেপ বৈধ। আদালতের রায়ের পর পোর্টল্যান্ডের আইসির কার্যালয়ের বাইরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বলেও জানান তারা। তারা আসুক, পোর্টল্যান্ড যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। নিজেদের সুরক্ষায় আমাদের যা করার প্রয়োজন তাই করব। আমি মনে করি যে কোনো মানুষই যদি সেনাদের আশেপাশে থাকে হয়তো তারা ভয় পাবে। আমরা জানি না সেনারা ঠিক কি করবে, কিন্তু যতক্ষণ আমরা নিজেদের শৃঙ্খলা ও সম্মান বজায় রাখি, আমি বিশ্বাস করি তারাও আমাদের প্রতি শৃঙ্খলা ও সম্মান রাখবে। স্থানীয় কর্তৃপক্ষ সেনা মোতায়েনের পরিকল্পনার বিরোধিতা করেছে। রায়ের তীব্র সমালোচনা করেছেন অরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেইফিল্ড। তার ভাষ্যমতে এই রায় যুক্তরাষ্ট্রকে বিপজ্জনক পথে ঠেলে দেবে এবং কেন্দ্রীয় সরকারের সীমা অতিক্রমের উদাহরণ হয়ে থাকবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চাঁদের মাটি নিয়ে গবেষণায় যুগান্তকারী আবিষ্কার চীনা বিজ্ঞানীদের। সৌরজগতের উপাদান বিন্যাস ও পানির উৎস সম্পর্কে নতুন ধারণা পাওয়ার দাবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন বলরুমের নির্মাণ কাজ শুরু হওয়ায় হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। ট্রাম্পের নির্দেশেই $25 কোটি ব্যয়ে বলরুমের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ট্রাম্প জানান 90,000 বর্গফুটের এই বলরুমের ধারণ ক্ষমতা প্রায় 1,000 জন। এমন সিদ্ধান্তে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের একটি অংশ ভেঙে ফেলা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন বলরুম নির্মাণ করা হচ্ছে, যাতে ব্যয় হবে $25 কোটি। এদিন হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে বলরুমের নির্মাণ কাজ শুরুর ঘোষণা দেন ট্রাম্প। ইস্ট উইং পুরোপুরি আধুনিকায়ন করা হচ্ছে এবং এটি আগের চেয়ে আরও সুন্দর হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। সেটি বিদ্যমান কাঠামোর কাছাকাছি হবে এবং তেমন কোনো পরিবর্তন আনা হবে না বলেও জানান তিনি। 90,000 বর্গফুটের এই বলরুমের ধারণ ক্ষমতা প্রায় 1,000 জন।
and the ballroom's going to be beautiful. So you'll have বলরুমটি অত্যন্ত সুন্দর হবে, তাই এই তলায় আপনি পানীয়, ককটেল সবকিছু পাবেন। এমন একটি বলরুম দেখবেন, আমার মনে হয় না এর চেয়ে কেউ ভালো করতে পেরেছে। এটি হবে চমৎকার, অনেক মজা হবে। I don't think it'll be topped. 1 শতকের বেশি সময়ের মধ্যে হোয়াইট হাউসে এটাই সবচেয়ে বড় সংযোজন বলে মনে করা হচ্ছে। ঐতিহ্যগতভাবে ইস্ট উইং যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির কার্যালয়। 1902 সালে এটি নির্মাণ করা হয় এবং 1942 সালে সবশেষ পরিবর্তন করা হয়েছিল। ট্রাম্পের এমন সিদ্ধান্তের সমালোচনা করছে ঐতিহাসিক ভবন নিয়ে কাজ করা অলাভজনক বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠী। তাদের মতে 83 বছরের মধ্যে এর বহির্ভাগে প্রথম বড় পরিবর্তন হবে এটি। ঐতিহাসিক ভবনে এত গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে কঠোর ও সুচিন্তিত নকশা অনুসরণ করা উচিত বলে জানান স্থাপত্যবিদরা। গত 2 শতাব্দী ধরে মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক বাসভবন হিসেবে ব্যবহার হয়ে আসছে হোয়াইট হাউস। এর আগেও বেশ কয়েকবার হোয়াইট হাউসে রূপান্তর আনা হয়েছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউস টেনিস কোর্টকে বাস্কেটবল খেলার জন্য রূপান্তরিত করেছিলেন। রিচার্ড নিক্সনের আমলে বানানো সুইমিং পুলকে হোয়াইট হাউস প্রেস রুমে রূপান্তরিত করা হয়। এর আগে হ্যারি ট্রুম্যানের অধীনে সবচেয়ে বড় সংস্কারের কাজটি হয়েছিল। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভারতের উত্তরপ্রদেশে মুহাম্মদকে ভালোবাসি সাইনবোর্ড লেখার ঘটনায় সরকারি দমন পীড়নের নিন্দা জানিয়েছে মুসলমানরা। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এই ঘটনায় 24 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে শত শত মুসলিমের বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের কানপুরে আমি মুহাম্মদকে ভালোবাসি লেখা সাইনবোর্ড নিয়ে উত্তেজনা বাড়ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার জেরে মুসলমানদের ওপর চলছে পুলিশের দমন-পীড়ন। ঘটনার সূত্রপাত নবী মুহাম্মদের জন্মবার্ষিকীতে। প্রতিবেদনে বলা হয়, দিনটি উপলক্ষে কানপুরে মুসলিম অধ্যুষিত সাইয়েদ নগরে আমি মুহাম্মদকে ভালোবাসি লেখা একটি সাইনবোর্ড টাঙানো হয়। স্থানীয় হিন্দু গ্রুপের কিছু ব্যক্তি এর প্রতিবাদ জানায়। তাদের দাবি, যেখানে সাইনবোর্ডটি টাঙানো হয়েছে সেখানে রাম নবমী উৎসবের জন্য সাজানো হয়। তবে মুসলমানদের দাবি, সাইনবোর্ডটি জনপরিসরে লাগানো হয়েছে। এ ঘটনার জেরে দুপক্ষের উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে যায় এবং কয়েক ঘন্টা বিশৃঙ্খলার পর সাইনবোর্ড সরানো হয়। পরে অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনার রেশ ছড়িয়ে পড়ে অন্য জেলাতেও। গত 10 সেপ্টেম্বর বেরেলিতে জুমার নামাজ শেষে মিছিল বের করলে তা ভণ্ডুল করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস জানিয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের আই লাভ মুহাম্মদ প্রচারের সঙ্গে সম্পর্কিত কমপক্ষে 22টি মামলা দায়ের করা হয়েছে। 2500-র বেশি ব্যক্তিকে অভিযুক্ত করার পাশাপাশি এখন পর্যন্ত অন্তত 89 জনকে গ্রেফতার করা হয়েছে, যদিও তাদের অনেকেই মিছিলে অংশ নেননি। এমন দমন-পীড়নমূলক কর্মকাণ্ডের সমালোচনা করেছে বিরোধী দলগুলো। রাইসা জান্নাত, সময় সংবাদ। চাঁদের মাটিতে পাওয়া উল্কাপিণ্ডের অবশিষ্টাংশ নিয়ে নতুন যুগান্তকারী আবিষ্কার করেছে চীনের বিজ্ঞানীরা। দেশটির চাংই-6 মিশনে সংগ্রহ করা চাঁদের মাটির নমুনায় পাওয়া এসব ধ্বংসাবশেষ থেকে সৌরজগতের উপাদান বিন্যাস ও চাঁদের পানির উৎস সম্পর্কে নতুন সূত্র পেয়েছেন তারা। বলা হচ্ছে, চাঁদের নমুনায় পাওয়া গেছে পৃথিবীতে প্রায় বিলুপ্ত কার্বনেশিয়াস কনড্রাইট নামের এক বিরল উল্কাপিণ্ডের চিহ্ন। এই উল্কাগুলোই সৌরজগতের বার্তাবাহক, যাদের গঠন জানান দেয় গ্রহ নক্ষত্র কিভাবে তৈরি হয়েছিল। গুয়াংজু ইনস্টিটিউট অফ জিওকেমিস্ট্রির অধ্যাপক সু ইগাংয়ের নেতৃত্বে গবেষক দল 2 গ্রাম নমুনা বিশ্লেষণ করে শনাক্ত করেছেন এ তথ্য। এই উল্কাগুলো বাইরের সৌরজগৎ থেকে এসেছে বলেও জানায় তারা। ব্রাজিলে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হলো দূরপাল্লার রোবট নিয়ন্ত্রিত অস্ত্রোপচার। ডাক্তাররা এক রাজ্যে বসে অন্য রাজ্যে থাকা একটি শূকরের ওপর টেলিসার্জারি করেন। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি ভবিষ্যতে যে কোনো জায়গা থেকে অপারেশনের সুযোগ তৈরি করবে। ব্রাজিলের পারানা রাজ্যের কাম্পো লার্গো শহরে পরীক্ষামূলকভাবে পরিচালিত হয় রিমোট সার্জারি। চিকিৎসকরা এক রাজ্য থেকে অপর রাজ্যে দূরপাল্লার ইন্টারনেট সংযোগ ব্যবহার করে একটি শূকরের ওপর অস্ত্রোপচার পরিচালনা করেন। রোবোটিক বাহু নিয়ন্ত্রণ করে দূরে বসেই সম্পন্ন হয় জটিল এই অস্ত্রোপচার।
এই প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে বলে জানান চিকিৎসকরা। ভবিষ্যতে প্রশিক্ষণ কিংবা বাস্তবে রোগের ওপরও এই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তারা। অন্যদিকে জোয়াও পেসোয়া শহর থেকে সরাসরি অস্ত্রোপচারটি পর্যবেক্ষণ করেন সার্জন মার্সেলো লৌরেইরো। তিনি জানান, আগের গবেষণার ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে আন্তঃরাজ্য এই টেলিসার্জারিটি সফলভাবে সম্পন্ন হয়েছে। টেলিসার্জারি আমাদের জন্য নতুন করে সম্ভাবনার দুয়ার খুলছে। ভবিষ্যতে যে কোনো জায়গায় সার্জারি করা সম্ভব হবে। এটি আমাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। এই সার্জারিতে ঘরোয়া মানের ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয়েছে বলেও জানান চিকিৎসকরা। বলেন, ভবিষ্যতে সার্জনরা ঘরে বসে এমনকি মোবাইল ফোনের মাধ্যমেও জরুরি অস্ত্রোপচার করতে পারবেন। ব্রাজিল জুড়ে একাধিক রোবট একসঙ্গে সংযুক্ত করে বিভিন্ন ট্রেনিং সেন্টারকে হাব হিসেবে গড়ে তোলা হবে। দেশটির চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, টেলিসার্জারির এই সাফল্য ব্রাজিলকে রোবোটিক সার্জারির নতুন যুগে প্রবেশ করালো। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। কুয়েতে বেড়েই চলেছে স্বর্ণের দাম। এক সময় মূল্য বৃদ্ধির ওঠানামা করত ফিলস বা পয়সায়, এখন ওঠানামা করে দিনারে। দাম বাড়ায় কমছে ক্রেতার আগ্রহ। এতে অনিশ্চয়তায় পড়েছেন ব্যবসায়ীরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে কুয়েতের বাজারেও। গত কয়েক মাসে দেশটিতে স্বর্ণের দাম হু হু করে বাড়ছে। কয়েক মাসের ব্যবধানে কুয়েতের বাজারে স্বর্ণের প্রতি গ্রামের দাম বেড়েছে 10 দিনারেরও বেশি। বর্তমানে 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 39 দিনারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16,000 টাকা। চলতি বছরের জুলাই মাসে কুয়েতে 22 ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের সর্বোচ্চ দাম ছিল 29 দিনার, আগস্টে 31 দিনার, সেপ্টেম্বরে 34 দিনার এবং অক্টোবর মাসে তা বেড়ে 39 দিনারে দাঁড়ায়। গত বছরের শেষের দিকে এই দাম ছিল 25 দিনার, যা বাংলাদেশি মুদ্রায় 10,000 টাকা। কয়েক মাসের ব্যবধানে ভরিতে স্বর্ণের দাম বেড়েছে প্রায় 70,000 টাকা, যা এ যাবৎকালের সর্বোচ্চ। কুয়েতে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে। দেশটির প্রতিটি স্বর্ণের দোকানে সরকারের নির্ধারিত অনলাইন মূল্য তালিকা প্রদর্শিত করা বাধ্যতামূলক, যা প্রতি 3 মিনিট পর পর হালনাগাদ হয়। একসময় দাম পয়সায় ওঠানামা করলেও এখন তা পৌঁছেছে দিনারে। সারা বিশ্বে এখন যুদ্ধ চলছে এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত। মানুষজন এখন খাদ্যদ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় জরুরি পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। পরে বেশি প্রয়োজন হলে স্বর্ণ কিনে। আমি বলবো, মানুষের কাছে টাকা থাকলে জমিয়ে না রেখে স্বর্ণ কিনে রাখেন। মঙ্গলবার দুপুর নাগাদ কুয়েতে শুধুমাত্র 24 ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিল বাংলাদেশি মুদ্রায় 1,99,000 টাকা। একই সময় 22 ক্যারেট স্বর্ণের ভরি 1,83,000 টাকা, 21 ক্যারেট স্বর্ণের ভরি 1,75,000 টাকা। এর সঙ্গে যোগ হবে কারুশিল্পের মজুরি। কুয়েতে স্বর্ণ ক্রয়ে দিতে হয় না কোনো কর বা ট্যাক্স। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বোয়িং 737 বিমান। ডেনভার থেকে উড্ডয়ন করে লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটটি হঠাৎ মাঝপথে জরুরি অবতরণ করে ইউটা অঙ্গরাজ্যের সল্টলেক সিটিতে। বিমানে তখন 140 জন যাত্রী ছিলেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় ককপিটের কাঁচ ভাঙা এবং পাইলটের হাতে ক্ষতের চিহ্ন। পাইলট জানিয়েছেন 36,000 ফিট উপরে বিমানটিতে মহাকাশ থেকে ধেয়ে আসা কোনো ধ্বংসাবশেষ আঘাত করেছে। তবে তদন্তকারীরা বলছেন এটি ওয়েদার বেলুনের অংশও হতে পারে। ইরাকের রাজধানী বাগদাদে শুরু হয়েছে দেশটির সবচেয়ে বড় বৃক্ষরোপণ অভিযান। বায়ু দূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমানোই এই অভিযানের মূল লক্ষ্য। কেবল রাজধানী বাগদাদে 3 লাখের বেশি গাছ লাগানোর লক্ষ্য কর্তৃপক্ষের। শহরের বিভিন্ন সড়ক, পার্ক ও সরকারি স্থাপনায় একযোগে গাছ লাগাচ্ছেন স্বেচ্ছাসেবক, বাগদাদ মেয়র কার্যালয়ের কর্মী ও ফেডারেল পুলিশ সদস্যরা। এমন চিত্রের দেখা মিলল ইরাকের রাজধানী বাগদাদে। বায়ুদূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমানোর লক্ষ্যে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে ইরাক সরকার। বাগদাদ মেয়র কার্যালয়ের মুখপাত্র উদাই আল জান্দিল জানান, শরৎ মৌসুমে শুরু হওয়া এই অভিযানে 3 লাখেরও বেশি গাছ লাগানো হবে। পরিবেশ কর্মীরা বলছেন, কংক্রিটে ঘেরা শহরগুলোতে এমন অভিযানের মাধ্যমে শুধু সৌন্দর্যই বাড়ে না, বরং বাতাসে কার্বন নিঃসরণও উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তাদের মতে, নাগরিকদের অংশগ্রহণ থাকলে নগর পরিবেশ টেকসই উন্নয়নের পথে এগোবে। বাগদাদের এই প্রচারণা এবং আরো অনেক কিছু প্রয়োজন। মূল কারণ হলো দূষণ, বিশেষ করে ক্রমবর্ধমান গাড়ি এবং ব্যক্তিগত বিদ্যুৎ জেনারেটরের সংখ্যা, যার উপর মানুষ নির্ভরশীল। প্রতিটি গাড়ির জন্য কমপক্ষে 4টি গাছের প্রয়োজন। বলা হয় যে
বাগদাদে আমাদের প্রায় 30 লাখ গাড়ি আছে, তাই আমাদের প্রায় 12 লাখ গাছের প্রয়োজন। জাতিসংঘের 2022 সালের প্রতিবেদনে ইরাককে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত 5 দেশের একটি হিসেবে চিহ্নিত করা হয়। একই সঙ্গে পানি সংকটে ভোগা 39তম দেশ ইরাক। চ্যালেঞ্জ মোকাবেলায় ইরাক সরকারের এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অসহায় কুকুরের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে, যার নাম পাপি ইয়োগা ক্লাস, যেখানে কুকুরের ভয় কাটাতে ক্লাস নেওয়া হয়। পরে অনেকেই কুকুর দত্তক নিয়ে যান। এই ইয়োগা ক্লাসের ফির একটি অংশ ব্যয় করা হয় পশু আশ্রয়কেন্দ্রের চিকিৎসা ও খাবারের পেছনে। ইয়োগা ম্যাটে ব্যায়াম নয়, চলছে আদর আর খুনসুটি। এ চিত্র সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি ইয়োগা স্টুডিওর, যেখানে মানুষ শরীর চর্চা করছে, অন্যদিকে কুকুর ছানারা ছড়াচ্ছে হাসি আর আনন্দ। উদ্ধারকৃত কুকুরের নতুন ঘর খুঁজে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দুবাইয়ের স্বনামধন্য ব্র্যান্ড ইওপি। অনেকেই প্রথমে কুকুর ভয় পান, কিন্তু এই ইয়োগা স্টুডিওতে ক্লাস শেষে ভয়টা ভালোবাসায় বদলে যায়। অংশগ্রহণকারীরা বলেন, শুধু শরীর চর্চা নয়, মানসিক প্রশান্তির এক নতুন অভিজ্ঞতা হয় এখানে। এটা একটা দারুণ অভিজ্ঞতা। আমি তো ইয়োগা করতে পারি না, কিন্তু কুকুরটা বুকে উঠে বসেছিল, মনে হচ্ছিল আমার মনটা হালকা হয়ে গেছে। ইয়োগা মানেই শান্তি, আর কুকুর ছানারা সেখানে যোগ করেছে আনন্দ। অনেকেই দুঃসময়ে ইয়োগা স্টুডিওতে এসে হাসি মুখে বের হয়ে যান, কখনো কখনো কুকুর দত্তকে নিয়ে যান। ওদের ভালোবাসা এমন, মনে হয় পুরো দুনিয়াটা হাসছে। অনেকে আছেন যারা বিচ্ছেদের পরে বা দুঃখ পাওয়ার পর এখানে আসেন এবং মুখে হাসি নিয়ে বেরিয়ে যান। মাঝে মাঝে কুকুর দত্তক নেন। পাপি ইয়োগা ক্লাসের ফি 250 দিরহাম, যার একটি অংশ ব্যয় হয় পশু আশ্রয় কেন্দ্রের চিকিৎসা ও খাবারের পেছনে। এ পর্যন্ত 15টি উদ্ধার হওয়া কুকুর পেয়েছে নতুন ঘর ও পরিবার। শিউলি রোজা, সময় সংবাদ। আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর। গুম খুনের 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনাল থেকে বের করা হবে। সেখানে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। গুমের 2টি মামলা এবং জুলাই আগস্টের হত্যাযজ্ঞের 1 মামলায় 15 জন সাবেক বর্তমান সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখন আসামিদের কারাগারে নেওয়ার প্রক্রিয়া সেটি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সেনা নিবাসের একটি ভবনকে যে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে, সেখানেই এই আসামিদেরকে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল বাংলাদেশ জেলের একটি প্রিজন ভ্যানে, শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান। সেই প্রিজন ভ্যানে করেই সকাল 7টার পর তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং 8টার দিকে শুনানি হয়। শুনানির পরে এই 15 আসামিদেরকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গুমের 2টি মামলা এবং জুলাই আগস্টের রামপুরা এবং বনশ্রী এলাকায় 28 জনকে হত্যার আরেকটি মামলা। আমি যদি একটু পার্থক্য করে বলি, গুমের 2 মামলায় আজকে 13 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, আর রামপুরায় 28 জনকে হত্যা মামলা জুলাই আগস্টের, সেই মামলায় 2 জন সামরিক কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। মোট 15 জন। আর এই 3টি মামলায় মোট আসামির সংখ্যা 32 জন। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও এই মামলায় আসামি রয়েছেন। একই সঙ্গে র্যাবের 3 মহাপরিচালক। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বাকি অংশ দেখতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে যুক্ত হবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলিফ। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।